হ্যালো বন্ধুরা, ভূত এফেক্টের তৃতীয় এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি মাহিন আপনাদের সাথে। প্রতিদিন নতুন নতুন ভয়ের গল্প কিংবা পৌরাণিক কাহিনী শুনতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকের এপিসোডে স্পেশাল কিছু ঘটনা রয়েছে। আমি আসলে আপনাদেরকে একদমই অপেক্ষা করাবো না, ডিরেক্টলি ঘটনাতে নিয়ে যাচ্ছি। যেভাবে লেখা আছে ঠিক সেভাবে পড়ে শোনাচ্ছি। হ্যালো লিসেনার্স, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের একটি সত্য ঘটনা শোনাবো যা আমার এক বন্ধু এবং তার পরিবারের সদস্যের সাথে ঘটেছে। আমার বন্ধু মাছ ধরতে খুবই পছন্দ করত। একদিন সে তার নানার বাড়ি চলে যায়, যেটা আমাদের বাড়ি থেকে প্রায় 30 মিটারের দূরত্বে। সেখানে গিয়ে সে তার মামা এবং মামতো ভাইকে বলল, আমার মাছ ধরার ইচ্ছে আছে, কি আজকে যাওয়া যাবে? তারা কিছুটা চিন্তা করে সিদ্ধান্ত নিল, হ্যাঁ, একদিন মাছ ধরতে যাওয়া যায়। বলে রাখা ভালো যে তারা যখন এই কথাগুলো বলছিল তখন কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেছে। ঠিক তখনই মামা আমার বন্ধুকে বলে উঠল, ভাগিনা, আজকে বাদ দেই, আমরা বরং কাল যাব। তারা রাতের খাওয়া দাওয়া সেরে একে অপরের সাথে কথা বলতে লাগলো যে রাতের বেলায় মাছ ধরতে নাকি অনেক মজা হয়। আমার বন্ধু এই কথাটি তার মামতো ভাইকে বলে উঠল। মামতো ভাই বলল, হ্যাঁ, মজা তো বটে, কিন্তু আমাদের আশেপাশের জায়গা অতটা ভালো না, রাতে যাওয়াটা ঠিক হবে না, আব্বু যেতে দেবে না। তখন আমার বন্ধু নিরুপায় হয়ে বলল যে ঠিক আছে, তাহলে আর কি করার, কাল সকালেই যাব। কিন্তু মনে মনে ওর কিন্তু মন খারাপ হয়েছিল। রাত বেশি হওয়ায় আমার বন্ধুর নানু রুমের ভিতর ঢুকে ওদেরকে বলতে লাগলো, অনেক রাত হয়েছে, কালকে গল্প করো, এখন ঘুমাও। ওরাও যথারীতিভাবে শুয়ে গেল। খাটের জানালার পাশে আমার বন্ধু ঘুমালো এবং তার বিপরীত পাশে বন্ধুর মামতো ভাই। মামা নিচে ফ্লোরিং করে ঘুমানোর ব্যবস্থা করেছিল। ওর মামার বদভ্যাস ছিল যে অনেক রাত করে স্মোকিং করা। তো আমার বন্ধু এবং বন্ধুর মামতো ভাই যখন ঘুমিয়েছিল তখন কিন্তু ওরা দেখেছিল যে ওর মামা বাহিরে। তো ওরা ভাবলো যে আচ্ছা ঠিক আছে, মামা হয়তো দেরি করে আসবে, আমরা ঘুমিয়ে পড়ি। এই ভেবে ওরা দুজন ঘুমিয়ে গেল। হঠাৎ মাঝরাতে আমার বন্ধু উপলব্ধি করলো যে ওকে জানালার বাইরে থেকে কেউ যেন ডাকছে ওর নাম ধরে। টিপু, এই টিপু, কিরে, মাছ ধরতে যাবি না? কণ্ঠটা ওর কাছে কেমন যেন ওর মামার মতো লাগছিল। ও শোয়া থেকে উঠে চোখ ডলতে ডলতে আরেকটু দেখার চেষ্টা করলো যে আসলে কি বাহির থেকে মামা ডাকছে নাকি অন্য কেউ। তখন অপর পাশ থেকে আবার আওয়াজ আসতে লাগলো, টিপু, এই টিপু, মাছ ধরতে যাবি না? এবারও কণ্ঠটা ওর মামার মতোই লাগলো। ও তখন জবাব দিল, মামা, এত রাতে যাব? তখন উত্তরে ভেসে আসলো, আরে রাতেই তো মাছ ধরে অনেক মজা, তুই তো রাতেই যেতে চেয়েছিলি। তখন টিপু অর্থাৎ আমার বন্ধু খুশি হয়ে খাটের থেকে নেমে গেল। নেমে দেখলো তার মামার বিছানার মধ্যে তার মামা নেই। তখন সে বিশ্বাস করে নেয় যে বাহিরে যে ব্যক্তিটা রয়েছে সে তার মামা। ও হাঁটতে হাঁটতে দরজার দিকে গেল এবং দেখলো যে দরজাটা ভিতর থেকে বন্ধ। ও তখন চিন্তা করলো হয়তো মামা পিছনের দরজা দিয়ে গিয়েছে। সামনের রুমে আমরা ঘুমিয়েছিলাম, এ কারণে হয়তো সামনের রুমের দরজাটা খোলা রাখিনি, এখান থেকে মেরে পিছনের দরজা দিয়ে বাহিরে গিয়েছে। ঘুমের ঘোরে এর থেকে বেশি ও কিছু ভাবতে পারছিল না। ও তাড়াতাড়ি করে দরজা খুলে বাহিরে উঠানে যাওয়ার পর ও দেখলো খানিকটা দূরে ওর মামা দাঁড়িয়ে আছে এবং হাত দিয়ে ইশারা করতে করতে ওকে বলতে লাগলো যে টিপু, এই যে আমি, এখান দিয়ে আয়, এখান দিয়ে। দূর থেকে চেহারাটা ঠিক মতো বোঝা না গেলেও অবয়বটা ঠিক ওর মামার মতোই দেখতে। ও যখন ওর মামার দিকে আগাতে লাগলো ওই অবয়বটা ঠিক তখনই মুখ ঘুরিয়ে সামনের দিকে হাঁটতে লাগলো। পিছনে রয়েছে আমার বন্ধু টিপু এবং সামনে এক অজানা অবয়ব। ও হাঁটতে হাঁটতে মামাকে এটা ওটা জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু ওর মামা ওকে একটা জবাব পর্যন্ত দেয়নি। এভাবে বেশ কিছুটা যাওয়ার পর ওরা বাড়ি ছেড়ে একটি দিঘির দিকে যেতে লাগলো। ঠিক তখনই টিপুর মাথায় একটা জিনিস খেয়াল করে উঠল যে আমি তো মামাকে বলিনি যে আমি রাত করে মাছ ধরতে পছন্দ করি কিংবা আজকে যেতে চাই, তাহলে মামা কিভাবে জানলো? তখন তার আস্তে আস্তে কিছুটা ভয় পেতে শুরু করলো। আশেপাশের পরিবেশ গাছ ছিমছিম করা, মনে হচ্ছে গাছপালা প্রকৃতি সব কিছুই
ওর দিকে একটা ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। ও হাঁটতে হাঁটতে কাঁদো কাঁদো কণ্ঠে মামাকে বলল, মামা, আমার কেমন জানি কোনো কিছু ভালো ঠেকছে না, আজকে বরং আমরা বাদ দিই, আমরা কালকে যাব। এই কথা বলার সাথে সাথে অবয়বটা ওকে বলে উঠল যে আরে এই তো আমরা দিঘির সামনে চলে এসেছি, আমি আগে থেকেই মাছ ধরার জিনিসপত্র সেখানে রেখে আসছি, তোকে নিব বলে আবার বাড়িতে গিয়েছিলাম। আমার বন্ধুর কাছে তার মামার কণ্ঠটা কেমন যেন ভারী ভারী মনে হলো, কিন্তু এত দূর চলে এসেছে, সে চাইলেও কিছু করতে পারবে না। সে যেন ভয়ে ভয়ে সে অবয়বটার সাথে আগাতে থাকে। তাদের হাঁটার মধ্যে অনেকটা ডিস্টেন্স ছিল। অবয়বটা এত জোরে জোরে হাঁটছিল যে আমার বন্ধু চাইলেও সে অবয়বটাকে ধরতে পারেনি বা তার সামনে যেতে পারেনি। এভাবে হাঁটতে হাঁটতে একটা পর্যায়ে তারা দিঘির কাছে এসে পড়ল, এবং সে যখনই তার মামার সামনে যাবে ঠিক তখনই ও যেটা দেখলো সেটা ও এখন পর্যন্ত বিশ্বাস করতে পারছে না যে অবয়বটার মুখে কোনো চেহারা ছিল না, মুখটা যেন কাটা ছিল এবং ওই কাটা অংশ থেকে রক্ত পড়ছিল। চোখগুলো ছিল ভয়াবহ লাল রঙের। সে ভয় পেয়ে দৌড়াতে লাগলো, পিছনে শুনতে পেল কুকুরের ডাক। একটা পর্যায়ে যখনই দৌড়াতে দৌড়াতে পিছন ফিরে তাকলো তখন দেখলো সে অবয়বটা এবার আসল রূপ ধারণ করেছে, সারা শরীরের লোমে পরিপূর্ণ, এই জন্য এক জানোয়ার টাইপের কিছু। ওর সাথে সাথে ওই অবয়বটা ওর পিছু নিল এবং পিছন থেকে কণ্ঠে ভেসে আসতে লাগলো। এইবার যে কণ্ঠটা এসেছে সেটা ওর মামার ছিল না, এটা কেমন যেন মিশ্রিত একটা কণ্ঠ ছিল। অবয়বটি বলতে লাগলো, মাছ ধরার অনেক শখ তাই না, আয় আমার জন্য কয়েকটা মাছ উঠিয়ে দে, অনেক দিন মাছ খাই না। আমার বন্ধু মনে প্রাণে নিজের সর্বশক্তি দিয়ে মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে করতে দৌড়াতে লাগলো এবং ওর বাড়ির উঠোনে যে একটা পর্যায়ে ও অজ্ঞান হয়ে যায়। তারপর ওর আর কিছু মনে নেই। সকালবেলা ঘুম থেকে উঠে ও অনুভব করে যে ওর সারা শরীরে ব্যথা এবং জ্বর উঠে গেছে অনেক। ঠিক তখনই পাশে দেখে সবাই ওর দিকে তাকিয়ে রয়েছে এবং মামা জিজ্ঞেস করে উঠল, কিরে তুই এত রাতে তুই একা কোথায় গিয়েছিলি আমাকে না বলে? তখনও কালকে রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনাগুলো সবাইকে বলে। তখন ওর মামা বলে, আমি তো আমাদের বাড়ির পিছনের পুকুর ঘাটের দিকে ছিলাম, উঠোনে অনেক জোরে কিছু একটা পড়ার শব্দ শুনে আমি তাড়াতাড়ি করে যেয়ে দেখি তোর এই অবস্থা। তখন টিপুর মামা টিপুকে জানায় যে তাদের এখানে যে দিঘিটা রয়েছে এটা একটা পরিত্যক্ত দিঘি এবং সবাই বলা বলি করে যে এখানে অনেক পিচাসের বসবাস রয়েছে, সেজন্য রাত করে কেউ এভাবে মাছ ধরতে কেউ ওই দিঘিতে যায় না। টিপুর শরীরের অবস্থা আস্তে আস্তে খারাপের দিকে যেতে লাগলো, জ্বরের মাত্রা বাড়তে লাগলো। তখন তার মামা বুঝেছিল যে ঠিক কাল রাতে এমন একটা কিছুই ঘটেছে, সেজন্য সকাল সকাল কবিরাজকে ডেকে এনেছে। ঘটনা বলতে বলতে কবিরাজ চলে আসলো এবং টিপুকে যথারীতিভাবে ছাড়ফুঁক করালো এবং যে সমস্ত রিচুয়াল ছিল ওগুলো কমপ্লিট করলো এবং 2-3 দিনের মাথায় টিপু সুস্থ হয়ে যায়। ও আর কখনোই রাতে করে মাছ ধরার কথা আর বলতো না। তো লিসেনার্স, এই ছিল আমাদের প্রথম ঘটনা। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ঠিক এইভাবেই যারা আমাদেরকে ঘটনা পাঠাতে চান আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো, তার ডিসক্রিপশনে ইমেল নাম্বারটিতে ঘটনাটি পাঠিয়ে দেবেন এবং আপনার ঘটনাটি কোন এপিসোডে প্রচারিত হবে সেটা আপনাকে মেইল করে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। তো আমি আর বেশি আপনাদের সময় নেব না, যেহেতু আমাদের সময় সীমিত। আমি তাড়াতাড়ি করে আমাদের সেকেন্ড ঘটনাতে চলে যাচ্ছি। যেভাবে পাঠিয়েছে ঠিক সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি। বর্ষার রাত, আকাশ জুড়ে বিদ্যুতের চমক, কখনো ঝমঝম করে মুষলধারে বৃষ্টি নামছে, কখনো আবার চারপাশে এমন নীরব হয়ে যাচ্ছে যেন প্রকৃতিও শ্বাস বন্ধ করে অপেক্ষা করছে কোনো এক অজানা আতঙ্কের জন্য। দূরের বাসভবনের ফাঁক দিয়ে রাতের হাওয়ায় অদ্ভুত এক শো শো শব্দ ভেসে আসছে। রাত যত গভীর হচ্ছে গায়ের কুকুরগুলো তত করুণ সুরে ডাকছে, একটি অশুভ সংকেতের মতো। গ্রামের সরু কর্দমাক্ত পথ ধরে দ্রুত গতিতে এগিয়ে চলেছে একটি পালকি। চারপাশে রাতের অন্ধকার গিলে নিচ্ছে সমস্ত আলো।
পালকির ভেতরে বসে আছেন সদ্য বিবাহিত নববধূ আয়েশা। তার পরনে টকটকে লাল বেনারসি, হাতে রক্ত জবা রঙের চুড়ি, পায়ে সোনার নূপুর। নূপুরের ঝিনিঝিনি শব্দ মিলিয়ে যাচ্ছে বিদ্যুতের গর্জনে। 5 জন পালকি বাহক, সবাই অভিজ্ঞ, কিন্তু আজ যেন তাদের গায়ে রক্ত হিম হয়ে আসছে। কারণ পথের এক জায়গা রয়েছে, এক অভিশপ্ত বটগাছ, যার নিচ দিয়ে গেলে কেউ সুস্থভাবে ফেরে না। লোকমুখে শোনা যায় এই গাছের নিচে এক সময় এক নববধূকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল। তারপর থেকে লোকমুখে প্রচলিত হতে লাগলো এই গাছের নিচে কিছু একটা ভয়ঙ্কর কিছুর বসবাস রয়েছে। পালকি বাহকরা মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকে যেন অশুভ শক্তির হাত থেকে রক্ষা পাওয়া যায়। পালকি যখন সেই অভিশপ্ত বট গাছের নিচে পৌঁছায়, তখন আচমকা ঝড়ো হাওয়া বইতে শুরু করে। চারপাশের গাছপালা বিকট শব্দে দুলে ওঠে। পাতার ফাঁক দিয়ে যেন শত শত ছায়ামূর্তি নড়ে চড়ে ওঠে। ঠিক তখনই আয়েশার পায়ের জুতা খুলে পড়ে যায় এবং সোজা গিয়ে থামে সেই বট গাছের কালো ছায়ার মধ্যে। পালকি বাহকরা মুহূর্তের মধ্যে থমকে দাঁড়ায়। তাদের মুখ শুকিয়ে সাদা হয়ে যায়। একজন কাপা গলায় বলল, বৌমা, জুতা নিয়েন না, আমরা নতুন জুতা কিনে দেব। এই ছায়ায় হাত দেওয়া মানে মৃত্যু ডেকে আনা। কিন্তু আয়েশা কারো কথা শুনল না। তার মনে হলো কেউ তাকে ডাকছে, এক অদৃশ্য কণ্ঠস্বর যা গভীর মায়া ভরা, যেন এক মহিলা তার নাম ধরে ডেকে বলছে, এই পথ আমার ছিল, তুই কি আমার জায়গা নিতে এসেছিস? সে ধীরে ধীরে হাত বাড়িয়ে জুতাটা তুলে পায়ে পরে নিল। ঠিক সেই মুহূর্তে পালকির চারপাশে ভয়ঙ্কর বাতাস বয়ে গেল, যেন এক অশরীরী অস্তিত্বের প্রবল অসন্তোষ ছড়িয়ে পড়ল। বটগাছের পাতার ফাঁক দিয়ে একজোড়া রক্তবর্ণ চোখ এবং বাতাসে ভেসে এলো বিকট এক হাসির আওয়াজ। পালকি বাহকরা দ্রুততার সাথে পা চালালো এবং সেই জায়গা পরিত্যাগ করলো। প্রিয় লিসেনার্স, ঘটনা এখানে শেষ নয়। বাড়ির সবাই, অর্থাৎ শ্বশুরবাড়ির সবাই নববধূর আগমনের জন্য অপেক্ষা করছিল। ঢাক, ঢোল, উলুধ্বনি, প্রদীপের আলো সব মিলিয়ে এক আনন্দ ঘন পরিবেশ। কিন্তু আয়েশা যেন অন্য এক মানুষ হয়ে গেছে। তার মুখে কোনো হাসি নেই, চোখ জোড়া ফাঁকা, মুখের রং মৃত্যের মতো সাদা। শাশুড়ি আদর করে বললেন, মা, অনেক ক্লান্ত হয়ে গেছো, এবার একটু বিশ্রাম নাও, কাল সকাল থেকে নতুন জীবন শুরু হবে। কিন্তু সেই রাত নতুন জীবনের শুরু ছিল না, বরং এক ভয়ঙ্কর অভিশাপের সূচনা। রাত গভীর হলে আয়েশার ঘর থেকে অদ্ভুত এক গুঞ্জন ভেসে এলো, যেন কেউ চাপা গলায় কাঁদছে, আবার কখনো হাসছে। তৎক্ষণাৎ প্রদীপের মা ছুটে এলো এবং দরজার ফাঁক দিয়ে উকি দিতেই কাউ শিউরে উঠল। আয়েশা আয়নার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু আয়নার প্রতিবিম্ব তার মতো নেই। আয়নায় সে বিকৃত মুখে হাসছে, রক্তাক্ত নখ দিয়ে নিজের গালে আঁচড় কাটছে। তারপর এক মুহূর্ত ঘুরে দাঁড়িয়ে বিকট স্বরে চিৎকার করে উঠল, তোমরা আমাকে ডাকোনি, আমি নিজেই চলে এসেছি। তার কণ্ঠে যেন হাজারো আত্মার চিৎকার একসঙ্গে মিশে গেছে। তার চোখ জোড়া রক্তবর্ণ, ঠোঁটের কোণে বিকৃত হাসি ছিল। পরদিন সকালে দেখা গেল আয়েশা নিখোঁজ। সারা গ্রাম খুঁজেও তার কোনো সন্ধান পাওয়া গেল না। 1 সপ্তাহ পর মাঝরাতে গ্রামের এক লোক চিৎকার করতে করতে দৌড়ে এলো। ওই বটগাছের নিচে আয়েশাকে দেখা গেছে। সে হাসছে, কিন্তু সে আয়েশা না। সবাই মশাল হাতে ছুটে গেল সেখানে। বটগাছের নিচে আয়েশা দাঁড়িয়েছিল, গায়ে সেই লাল শাড়ি, হাতে রক্তজবা রঙের ছুরি, কিন্তু তার মুখে বিকৃত এক হাসি। গ্রামের ওঝা সাহস করে এগিয়ে গিয়ে বললেন, কে তুই? আয়েশা নাকি অন্য কেউ? সেই ছায়ামূর্তি ঠোঁটের কোণে হাসি রেখে ধীরে ধীরে বলল, আমি তো এখানে ছিলাম, শুধু একটা শরীরের দরকার ছিল। এরপরেই ঝড়ো বাতাস বইতে শুরু করলো। বট গাছের ডালাপালা বিকট শব্দে দুলে উঠল, আর সে ছায়ামূর্তি মুহূর্তের মধ্যেই অন্ধকারে মিশে গেল। পরদিন সকালে বটগাছের নিচে পাওয়া গেল একটি লাল শাড়ি, একটি সোনার নূপুর
আর রক্তচোবা রঙের ভাঙা ছুরি, কিন্তু আয়েশাকে আর কখনো খুঁজে পাওয়া যায়নি। সেই ঘটনার পর থেকে যখনই কেউ রাতে বটগাছের পাশ দিয়ে যায়, বাতাসে ফিসফিস শব্দ ভেসে আসে, তুই আমার জায়গায় পা রেখেছিস, এবার তোর জীবন আমার। প্রিয় লিসেনার্স, এই ছিল আমাদের দ্বিতীয় ঘটনাটি। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে অনেক মূল্যবান এবং আপনারা ডিসাইড করবেন যে আমাদের এই ভূত এফেক্ট চ্যানেলটি কিভাবে গ্রো করবে। সেজন্য ভালো খারাপ এবং কী ধরনের ঘটনা আপনারা চান সেটা অবশ্যই কমেন্টে উল্লেখ করবেন। আমরা সেই ধরনের ঘটনা নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং যারা যারা ভূত এফেক্টের মাধ্যমে আপনার সত্যিকারের ঘটনাটি প্রচার করতে চান বা আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাটি প্রচার করতে চান, তারা অবশ্যই ডেসক্রিপশনে থাকা ইমেল নাম্বারে আপনার ঘটনাটি পাঠিয়ে দেবেন। কোন এপিসোডে প্রচার হবে সেটা আপনাকে মেইল করে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। এরই সাথে আমরা আমাদের তৃতীয় পর্বটি শেষ করতে যাচ্ছি। আসলে এখন প্রথম অবস্থাতে আমি আমার প্রত্যেকটা এপিসোড 15 মিনিটের মধ্যে সীমাবদ্ধ রেখেছি। আপনারা যদি ইন্সপায়ার করেন এবং আপনাদের কাছে যদি ভালো লাগে, পরবর্তীতে বিবেচনা করে সময় বাড়ানো হবে, কোনো অসুবিধা নেই। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। আবার কথা হবে কোনো একটা নতুন এপিসোডে।